আচ্ছা দেখো, স্ট্রিম ফ্লোটা কি কথাটা শুনি তোমরা বুঝতে পারতেছো। তোমরা স্ট্রিম ফ্লোর কথা পড়ে আসছো হাইড্রোলজিক্যাল সাইকেলে। স্ট্রিম ফ্লোর মানে কি বলো তো? স্ট্রিম ফ্লোটা আসলে কি? নামটা শুনে কিছু তো আইডিয়া পাচ্ছ? স্ট্রিম ফ্লো অ্যাকচুয়ালি হলো রান অফ কে বোঝাচ্ছে। আমরা কি কি টাইপস এর রান অফ শিখছিলাম? যে সারফেস রান অফ, গ্রাউন্ড ওয়াটার আউটফ্লো, ইন্টারফ্লো, এরকম কিন্তু অনেক টাইপস এর আমরা রান অফ শিখছিলাম। তো স্ট্রিম ফ্লো বলতে আসলে এই রান অফটাকে বোঝানো হচ্ছে। এবং এটা সম্পর্কে তোমরা হাইড্রোলজিক্যাল সাইকেল যখন পড়ছিলা তখন কিন্তু হাইড্রোলজিক্যাল সাইকেলে তোমরা এই জিনিসটা দেখে আসছো। তো দেখো, এর আগের চ্যাপ্টার গুলোতে এখানে বলা আছে যে আগের চ্যাপ্টারে আছে স্ট্রিম কিভাবে, স্ট্রিমটা কি সেটা আগে একটু দেখি। Stream can be defined as a flow channel into which the surface runoff from a specified basin drains. মানে স্ট্রিম বুঝতেই পারতেছো একটা ফ্লো বোঝানো হচ্ছে, কারণ স্ট্রিম বলি বা ফ্লো বলি দুটো একই কথা, যে একটা স্পেসিফিক চ্যানেল থেকে একটা রান অফ হবে। এবং স্ট্রিম, একটা সেকেন্ড ধরো, আচ্ছা তো দেখো স্ট্রিম কি, স্ট্রিম হলো একটা ফ্লো যেখানে আমাদের একটা সারফেস রান অফ, আমরা কিন্তু অনেক টাইপস রান অফ শিখছিলাম, তার মধ্যে স্ট্রিম বলতে আমরা সারফেস রান অফ যেটা সেটাকে বোঝাচ্ছি। একটা ক্যাচমেন্ট হতে পারে, একটা ড্রেনেজ বেসিন হতে পারে, সেখান থেকে যখন একটা প্রিসিপিটেশনের পানি ওখানে স্টোর হচ্ছে, সেখানে প্রিসিপিটেশনের পর যখন সেটা রান অফ হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি স্ট্রিম। দেখো স্ট্রিম এবং স্ট্রিম ফ্লো দুটোর মধ্যে পার্থক্য কি? স্ট্রিম ফ্লো বলতে ফুল যে প্রসেস সেটাকে আমরা কিন্তু বলতেছি স্ট্রিম ফ্লো। এই রান অফের যে প্রসেস সেটাকে আমরা বলতেছি স্ট্রিম ফ্লো। স্ট্রিম ফ্লো এটা মেজারমেন্ট করা হয় ডিসচার্জ ইউনিটে, কারণ তোমরা জানো যে রান অফ আমরা মানে ডিসচার্জকে আমরা মিটার কিউব পার সেকেন্ডে হিসাব করতেছি। কারণ ধরো যে একটা ক্যাচমেন্ট, এই ক্যাচমেন্ট থেকে পানিটা যখন চলে যাচ্ছে এটাই তো রান অফ। আর পানিটা চলে যাওয়াটা আমরা ডিসচার্জ হিসেবে কাউন্ট করি, যেটা কিনা ইউনিট মিটার কিউব পার সেকেন্ড। তো এই মেজারমেন্ট অফ ডিসচার্জ এটাকে আমরা হাইড্রোমেট্রি বলতেছি, যেখানে হলো ওয়াটারের যে মেজারমেন্ট সেটা করা হয়। আচ্ছা এরপরে আসি আমরা স্ট্রিম ফ্লো মেজারমেন্টের কিছু টেকনিক, দুইটা ক্লাসিফিকেশনে করা হয়, একটা হলো ডিরেক্ট ডিটারমিনেশন আর একটা ইনডিরেক্ট ডিটারমিনেশন। তো এর মধ্যে আন্ডার ইচ ক্যাটাগরি দেয়ার হোস সাম মেথডস। ডিরেক্ট ডিটারমিনেশনে তোমাদের কিছু মেথডস আছে, এগুলা প্রত্যেকটার ডিটেলস আমরা দেখবো চ্যাপ্টার ভিতরে, আমরা এই প্রত্যেকটা ডিটেলস দেখবো। ডিরেক্ট ডিটারমিনেশন অফ স্ট্রিম ডিসচার্জ, এরিয়া ভেলোসিটি মেথড, ডাইলিউশন টেকনিক, ইলেকট্রোম্যাগনেটিক মেথড, আল্ট্রাসনিক মেথড। তার মধ্যে বুঝতেই পারছো সবচেয়ে আপডেটেড যেটা সেটা হলো আল্ট্রাসনিক মেথড, কারণ আমরা ডিরেক্ট স্ট্রিমে যে মেজারমেন্ট করতে গেলে আসলে এটা একটু কস্ট ইফেক্টিভ হয়ে যায়, টাইম কনজিউমিং হয়ে যায়। এই কারণে আস্তে আস্তে আমরা কিন্তু একটা টেকনোলজি যখন ওটা সাফিসিয়েন্ট হয় না, যেটা তখন যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে বা ওখানে দেখতেছি যে না আমরা যে টেকনিকটা ইউজ করতেছি ওটা সাফিসিয়েন্ট হচ্ছে না, ল্যাকিংস থাকতেছে বা কোনো ইরোড থাকতেছে, তখনই আমরা ওই টেকনিকটাকে ইমপ্রুভ করে নতুন আরেকটা টেকনিক আমরা ওখানে ইমপ্লিমেন্ট করি এবং আস্তে আস্তে আমাদের জিনিসগুলো আপডেট হয়। তো এরিয়া ভেলোসিটি মেথড ফার্স্ট একদম ইনিশিয়াল টেকনিক, এটা খুবই ইজি। ডাইলেশন টেকনিক, এটা আরেকটু মানে কেমিক্যাল ইউজ করে করা হয়। ডাইলেশন টেকনিক দেখবো যে কেমিক্যালের মানে ইউজ এখানে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক মেথড নাম শুনে বুঝতে পারতেছো যে তোমরা রিমোট সেন্সিং ও এই ইলেকট্রোম্যাগনেটিক মেথড নিয়ে ডিটেলস পড়ে আসছো। আর তোমাদের আরেকটা কথা বলি, সেম জিনিস যদি দেখো যে যেমন তোমাদের সাইক্লোন ছিল, তারপর এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন, দুইটা কিন্তু প্রিসিপিটেশনও ছিল, আবার ওয়েদার এন্ড হাইড্রোলজিতেও ছিল। তো সেম জিনিস যদি পাও যেখান থেকেই লিখো না কেন কোনো সমস্যা নেই, সেটা চ্যাপ্টার যেটাই হোক না কেন, কনসেপ্ট তো সেম। তো ইনডিরেক্ট ডিটারমিনেশনে আছে হাইড্রোলিক স্ট্রাকচার সাচ অ্যাজ উইয়ার্স, ফ্লুমস এন্ড গেট স্ট্রাকচার, আর একটা হলো স্লোপ এরিয়া মেথড। ইনডিরেক্ট ডিটারমিনেশন, এখন হাইড্রোলজির বিভিন্ন স্ট্রাকচার আছে, উইয়ার, ফ্লুমস। তোমরা ল্যাবে 272 তে উইয়ার নিয়ে অনেক কাজ করছো, ব্রডকাস্টেড উইয়ার, শার্পকাস্টেড উইয়ার, ভিনস, এরকম উইয়ার নিয়ে তোমরা অনেক কাজ করছো, তোমাদের উইয়ার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ফ্লুমটাও তোমরা জানো, ভেঞ্চুরি ফ্লুম তোমরা 374 এ করতেছো, এখন ফ্লুম গুলো নিয়েও কাজ করতেছো। গেটেড স্ট্রাকচার সম্ভবত তোমরা জানো না, গেটেড স্ট্রাকচারটা বলি। এই যে সুইচ গেট বা পানির যে বাঁধ দিয়ে পানির এই ফ্লোটাকে কাজে লাগায় যে কারেন্ট প্রডিউস করা হচ্ছে,
এটা আমাদের হাইড্রোলজিক স্ট্রাকচারের মধ্যে পড়তেছে, কারণ পানির ফ্লাডের সময় কিন্তু আমরা বারবারই বলতেছি এক্সট্রিম কেসে আমরা কাজ করতেছি, কারণ যদি এক্সট্রিম কেস স্যাটিসফাই করে যায় তাহলে আমরা ধরে নেবো যে বাকি কেসও স্যাটিসফাই অবশ্যই করবে। তো ফ্লাডের যে হিউজ পরিমাণে পানি ওটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে তো ওটা আমাদের জন্য একটা লস, কারণ উল্টা ফ্লাড আমাদের ক্ষতি করতেছে। তো সেই জন্য ফ্লাডের এই পানিটাকে কাজে লাগায় যেটা করা হয় যে গেটেড স্ট্রাকচার, স্লুইস গেট আছে, তারপরে ফ্লুম গুলা আছে, তো এগুলাতে দিয়ে আমাদের আসলে এই ওয়াটারের যে স্ট্রাকচার গুলা সেগুলো আমাদের কাজে লাগানো হয়। স্লোপ এরিয়া মেথড, এটা আমি ডিটেলসে পরে বলবো। তো আলটিমেটলি স্ট্রিম ফ্লো আসলে দুইটা ফেনোমেননকে কভার করে। স্ট্রিম ফ্লো একটা হলো ওয়াটার লেভেল অর স্টেজ, আর একটা হলো ডিসচার্জ। স্ট্রিম ফ্লো দুইটা ফেনোমেননকে কভার করতেছে, ওয়াটার লেভেল অর স্টেজ, আর একটা হলো ডিসচার্জ। এখান থেকে ডেফিনেশন গুলা দেখবা, আর এই মেজারমেন্ট যে টেকনিক্স সেই টেকনিক্স গুলা দেখতে হবে। আচ্ছা, এরপর আসি এই যেটা আমি বললাম যে দুইটা স্টেপ ফলো করা হয়, একটা হলো ডিসচার্জ আর একটা হলো ওয়াটার লেভেল অর স্টেজ। এখন দেখো এই ডিসচার্জ মেজারমেন্টটা একটু ডিফিকাল্ট কেন, দেখো এখানে বলা আছে a few exceptional cases continuous measurement of stream discharge is very difficult, as a rule direct measurement of discharge is very time consuming। এই যে দেখতে পাচ্ছ হয়তোবা যে এই টেকনিক গুলা আসলে এটা অনেক লেন্দি সময় লাগে, কারণ ডিসচার্জ মানে হলো কন্টিনিউয়াস, তুমি এখন একভাবে ডিসচার্জ হতে একটু পরে ডিসচার্জটা চেঞ্জ হতে পারে, ডিসচার্জ কিন্তু সময়ের সাথে সাথে সেম থাকে না। আর ডিসচার্জ ধরো যে ফ্লাডের সময় একরকম, নর্মাল কন্ডিশনে একরকম, তো এটা মেজারমেন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়, এবং দেখা যায় ডিসচার্জটা আমরা অল্প সময়ের জন্য মেজারমেন্ট করে প্রপার রেজাল্টটা পাই না, অনেক টাইম লাগে, 5 বছর 10 বছর। তোমরা দেখছো যে ওয়াটারের প্রত্যেকটা তোমরা এই পর্যন্ত অনেকগুলো চ্যাপ্টারই পড়ছো, তোমরা দেখছো যে সবগুলো ক্যালকুলেশনই 100 বছর 500 বছরও আছে। তার মানে বুঝতেছো যে ওয়াটারের ডিজাইন করা এবং ওয়াটার নিয়ে কাজ করা তুলনামূলক ডিফিকাল্ট, কারণ লং টাইম নিয়ে সিমুলেশন করতে হয়। তো এই কারণে আসলে ডিসচার্জ মেজারমেন্ট করাটা আরেকটু বেশি টাফ হয়ে যায়। তো এই কারণে দুইটা প্রসেস ফলো করি, যে discharge in a given stream is related to the elevation of water surface, এটাকে স্টেজ বলতেছি, থ্রু সিরিজ অফ কেয়ারফুল মেজারমেন্ট। তো প্রথমে যেটা আমরা করতে পারি, আমাদের ডিসচার্জের কারণে কিন্তু এলিভেশনে ইফেক্ট পড়বে, মানে ওয়াটার লেভেলটা কম বেশি হবে। তো আমরা যেটা করতে পারি যে ওয়াটার লেভেলটা যে চেঞ্জ হচ্ছে সেইটা আমরা মেজারমেন্ট করতে পারি, ঠিক আছে, ওয়াটার লেভেলের যে চেঞ্জ সেটা আমরা মেজারমেন্ট করতে পারি। আর পরের স্টেপ যেটা বলা হয়েছে, the stage of the stream is observed routinely in a relatively inexpensive manner and the discharge is estimated by using previously determined stage discharge relationship। তো আমরা গ্রাফ থেকে আসলে প্রথমে আমরা এই স্টেজ যেটা সেটা মেজারমেন্ট করি, এই মেজারমেন্টটা করার পর দেন আমরা স্টেজ ডিসচার্জের গ্রাফ যদি প্লট করি, আমরা দেখছি যে গ্রাফ প্লট করলে কিন্তু একটা যদি নোন ভ্যালু থাকে আর একটা আমরা গ্রাফ থেকে ইজিলি বের করতে পারি। তো সেখানে দেখা যায় যে স্টেজ ডিসচার্জের যে গ্রাফ যদি প্লট করি তাহলে সেখান থেকে আমরা এই ডিসচার্জটা মেজারমেন্ট করতে পারবো, এটা তুলনামূলক একটু ইজিয়ার ওয়ে হয় আর কি। তো স্ট্রিম ফ্লোটা কি বোঝা গেছে এবং কি কি টেকনিক্স আমরা মেজারমেন্ট করতে পারি? আচ্ছা, এরপর আসি মেজারমেন্ট অফ স্টেজ। মেজারমেন্টের টেকনিক তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে যখন পড়ছো, যেমন ইভাপোরেশন মেজারমেন্ট, প্রিসিপিটেশন মেজারমেন্ট, প্রত্যেকটারই মেজারমেন্ট আছে, সেম ওয়েতে স্ট্রিম ফ্লো মেজারমেন্টের আমরা কিছু টেকনিক পড়বো এখন। এখানে দেখো স্টেজের ডেফিনেশনটা দেওয়া আছে, প্রথমে স্টেজ অফ রিভার ইজ ডিটারমাইন্ড অ্যাজ ওয়াটার সারফেস এলিভেশন মেজার্ড অ্যাবাভ আ ড্যাটাম। এই কথাটা তোমরা পরীক্ষার সময় বাদ দাও, ড্যাটাম উল্লেখ করতে হবে, কারণ আমরা যে কোনো এখন তোমার এখান থেকে ওয়াটার লেভেলটা ধরো যে পদ্মা নদীর কথা যদি চিন্তা করি, ঢাকার এদিক থেকে যদি দেখি একরকম এলিভেশন পাবো আমরা, যদি আমরা অন্য জায়গা থেকে দেখি অন্যরকম এলিভেশন পাবো। তো সব জায়গায় তো সেম হয় না, কিন্তু আমাদের যেটা করতে হবে আমাদের ড্যাটামটাকে ফিক্স করতে হবে, ড্যাটাম কিন্তু সেম, ড্যাটাম থেকে আমাদের মেজারমেন্টটা করতে হবে।
আর ডেটাম কি? ডেটাম হলো the mean sea level or any arbitrary datum connected with independently to the mean sea level. মানে আমাদের যে সমুদ্রের যে লেভেল আছে সেখান থেকে আমাদের এই ডেটামটা কালেক্ট করতে হবে, এবং ডেটামের রেজাল্ট ভ্যালুটা যদি পাই সেখান থেকে আমরা ওয়াটার সারফেস এলিভেশনটা বের করতে পারবো। আচ্ছা, এখন আসি যে মেজারমেন্টের যে ওয়ে, ম্যানুয়াল মেজারমেন্ট, তারপরে আমরা দেখবো যে আমরা কিভাবে ইলেকট্রিক্যালি করতে পারি। ম্যানুয়াল মেজারমেন্টের মধ্যে স্টাফ গজ একদম ইনিশিয়াল। তোমরা প্র্যাকটিক্যাল সার্ভিং যদি করে থাকো, তোমরা প্র্যাকটিক্যাল সার্ভিং করছো তোমরা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, প্র্যাকটিক্যাল সার্ভিং এ দেখবা এই স্টাফ গজ, তোমরা তোমাদের সিনিয়র যা ভাই আপুদের তো দেখছো যে কিছু স্টিক দিয়ে মেজারমেন্ট করতেছে, আমাদের যে বাদাম তলা আছে সেখানে দেখছো তো? এটা খেয়াল করছো কখনো? জি ম্যাম। তো ওখানে দেখছো হয়তোবা যে একটা এরকম একটা স্ট্যান্ডের মতো থাকে, যেটার মধ্যে এরকম একটা অনেক সময় রেড আর হোয়াইট দিয়ে মার্ক করা থাকে, কিছু পোর্শন রেড, তারপর হোয়াইট, আবার রেড, আবার হোয়াইট, এরকম মার্ক করা থাকে। এই জিনিসটাকে আমরা স্টাফ গজ বলি। এটার গায়ে লেবেলিং করা আছে, এটা দিয়ে মেজারমেন্ট করা হয়। বুঝতেই পারতেছো, একদম ম্যানুয়াল ওয়ে, একদম ইনিশিয়াল ওয়ে, এখানে কোনো ঝামেলা নাই যে তুমি এখানেই স্টাফ রিডিং গুলো বসায় দেন তোমরা প্র্যাকটিক্যাল সার্ভিং করলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। প্র্যাকটিক্যাল সার্ভিং এ এটাতে কিভাবে মেজারমেন্ট করে ক্যালকুলেশন সহ তোমরা মানে ম্যাথ সহ করবা ওখানে। তো আমাদের তো এখন ওইটা দরকার নেই, আমাদের জাস্ট ইনিশিয়াল যতটুকু দরকার ততটুকু আমরা দেখি, যেটা একদমই ইনিশিয়াল স্টেজ, যে স্টাফ দিয়ে মেজারমেন্ট করা। এটা ডিউরেবল ম্যাটার, লো কোফিশিয়েন্ট অফ এক্সপানশন উইথ রেসপেক্ট টু দ্য বোথ টেম্পারেচার এন্ড ময়েশ্চার। তো এটা আসলে ইউজুয়ালি উডেন হতে পারে, স্টিলের হতে পারে, বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, এবং এটার মধ্যে বলা আছে যে ভার্টিক্যাল অর ইনক্লাইন্ড দুইভাবে মেজারমেন্ট করা যায়, এবং এখানে পার্মানেন্ট কিছু মার্কিং করে দেওয়া থাকে, এখান থেকে আমরা ডিসটেন্স মেজারমেন্ট করতে পারবো। It may not be possible to read the entire range of water surface elevation by single gauge. দেখো পানির লেভেল কিন্তু চেঞ্জ হচ্ছে, আর পানির যদি এটার কিন্তু একটা নির্দিষ্ট, এটা কিন্তু এমন না তোমরা দেখছো নিজেরা করণে ঠিক আছে, তোমরা দেখছো যে এটা একটা সার্টেন হাইট আছে, এমন না যে অনেক বড়, এটা একটা সার্টেন ধরো যে হাইট আছে। তো এটা দিয়ে তো পানির হাইট যদি অনেক বেশি বেড়ে যায় বা পানির হাইট যদি খুব বেশি চেঞ্জ হয়, এটা দিয়ে কিন্তু ফুল মেজারমেন্ট করা যাবে না। তো এই কারণে তখন কি করা হয়, তখন ছোট ছোট সেকশনে ভাগ করে এই মেজারমেন্টটা করা হয়, এটাকে বলা হচ্ছে সেকশনাল গজ। তো তোমাদের এখানে ভার্টিক্যাল স্টাফ গজ, সেকশনাল গজ। যদি ছোট সেকশন হয় তাহলে একটা ভার্টিক্যাল সেকশন দিয়ে মেজারমেন্ট করা যায়, আর যদি অনেকগুলো ছোট ছোট সেগমেন্ট মানে যদি বেশি ডেপথ হয় তাহলে দেখতে পাচ্ছ এখানে ডেপথ একটাই, একটা স্টাফ গজ দিয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু ডেপথের ভ্যারিয়েশন বেশি। দেখছো না, নদীর পার কিন্তু সব জায়গায় সেম থাকে না, কোথাও দেখা যায় যে চর পড়ে গেছে, কোথাও আবার দেখা যায় নদীর পানি বেশি, সেরকম যে এখানে সেকশন করে নিলে তাহলে সেখানে ভ্যালু গুলো আর একটু ক্লিয়ার আসবে। তো এখান থেকে অবশ্যই ফিগার দিতে হবে। ফিগার এমন না তোমার আর্টিস্টিক ওয়েতে এরকম প্রত্যেকটা হ্যাচ করে 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 দিতে, ফ্রি হ্যান্ডে ইজিয়ার ওয়েতে ফিগার আঁকবা। ফিগারে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় নষ্ট করবা, এর বেশি ফিগারে সময় নষ্ট করবা না। এরপর আসি ওয়্যার গজ। ওয়্যার গজের ছবিটা তোমাদের এখানে আছে নাকি দেখি না, আমি এঁকে দিচ্ছি আমার সাথে, এ কেন পানির লেভেল ধরো যে এটা, আচ্ছা দেখো ফিগারটা আঁকতে আমার কতক্ষণ লাগছে, 1 মিনিটও লাগে নাই কিন্তু। তো দেখো এখানে বলা আছে ইট ইজ এ গজ ইউজ টু মেজার দ্য ওয়াটার সারফেস ফ্রম দ্য সারফেস সাচ এজ ব্রিজ অর সিমিলার স্ট্রাকচার। দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ, মানে এরকম যদি হয় যে একদম নদীর মাঝামাঝিতে কোথাও মেজারমেন্ট করতে হচ্ছে, তখন এখন কি তুমি ওখানে কি করতে পারো, যেমন পদ্মা ব্রিজের মাঝামাঝিতে যেহেতু পদ্মা ব্রিজ হয়ে গেছে, এখন ওখানে মেজারমেন্ট করতে হলে কিন্তু আমরা পদ্মা ব্রিজের উপর দ্বারাই মেজারমেন্টটা নেব। তখন যেটা করা হয় যে এই ব্রিজ থেকে একটা লেভেলিং স্টাফ এখানে পানির সারফেসের উপর ফেলা হয়, তারপর এখান থেকে মেজারমেন্টটা নেওয়া হয়। তো এখান থেকে আমরা a mechanical counter measures the rotation of the wheel which is proportional to the length of weir paid out.
তো এটা রোটেট করে, এরকম একটা হুইল থাকে এবং এইটাতে 25 মিটারের মধ্যে এটার রেঞ্জ, ঠিক আছে? তাহলে এটার ডাইমেনশন হবে 25 মিটার। তো এইভাবে আমরা ওয়্যার গজ দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি। এরপর আসি অটোমেটিক স্টেজ রেকর্ডার। এতক্ষণ গেল ম্যানুয়াল, এখন আসতেছি আমরা অটোমেটিক প্রসেস। দ্য স্টাফ গজ এন্ড ওয়্যার গজ ডিসক্রাইব আর্লিয়ার। এর আগের গুলো ছিল কিন্তু ইনএক্সপেন্সিভ, কারণ দেখতেই পাচ্ছ খুব বেশি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হচ্ছে না, খুবই ইজিয়ার ওয়েতে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি, খুব বেশি একটা ঝামেলা নেই। কিন্তু ওইটা দিয়ে আমাদের একটা লিমিটেশন আছে যে এর বেশি আমরা মেজারমেন্ট করতে পারবো না, তাই না? একটা ফিক্সড ডায়মেনশন, যেমন ওয়্যার গজে 25 মিটার, তারপরে স্টাফ গজ এগুলো খুব বেশি বড় না। তো আমাদের যদি বেশি ডেপথে বড় বড় নদী মেজারমেন্ট করতে হয়, তখন সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেটার জন্য অটোমেটিক গজ রেকর্ডার যেগুলো আছে সেগুলো আমাদের ইউজ করতে হবে। ফ্লোট গজ রেকর্ডার, নাম শুনে বুঝতেছো এখানে অবশ্যই ফ্লোটিং কোনো চেম্বার থাকবে। Float operated stage recorder is most common type of automatic stage recorder. এখানে একটা স্টিলিং, এখানে ফিগারটা দেখো, ফিগারটা দেখে ফিগারটা বর্ণনা করবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আর এত বড় বড় বর্ণনা শেখার দরকার নেই, এটা তোমরা নিজেরা পড়ে বুঝে যতটুকু ইম্পর্টেন্ট, যেমন এখানে একটা স্টিলিং ওয়েল থাকে, ফিগারটা আঁকলেই কিন্তু এটা বুঝতে পারবা যেখানে কোথায় কি থাকছে। আর এটার আমি একটু ইজি ওয়েতে, এখানে এত কিছু তোমাদের দেওয়ার দরকার নেই, ওদের আমি ইজি ওয়েতে আমি এঁকে দিচ্ছি। আচ্ছা দেখো, ফ্লোটিং গজ রেকর্ডার যেটা, সেখানে আমরা কি থাকে, যেখানে একটা স্টিলিং ওয়েল থাকে, এই যে ওয়েলটা দেখতে পাচ্ছ এটা একটা স্টিলিং ওয়েল, এবং এটার সাথে একটা কাউন্টার ওয়েট দেওয়া থাকে পুলি, এটা দেখতেই পাচ্ছ পুলি, এবং এখানে একটা কাউন্টার ওয়েট, এটা হলো কাউন্টার ওয়েট, যাতে এটা ব্যালেন্স থাকে সেটার জন্য একটা কাউন্টার ওয়েট দেওয়া থাকে। এবং ডিসপ্লেসমেন্ট অফ দ্য রাইজিং অর লোয়ারিং ওয়াটার সার্ভিস এলিভেশন কজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা পুলির সাহায্যে যখন আমরাকে আপ ডাউন করবো, তখন এখান থেকে আমরা মেজারমেন্ট নিতে পারবো। এবং এখানে একটা পেন কানেক্ট করা থাকে, এই পেনের সাহায্যে এখানে কন্টিনিউয়াস একটা গ্রাফ প্লট হয়। এবং এই গ্রাফটা কি প্লট দেখতে পাচ্ছি আমরা এখানে, যে ওয়াটার টেবিল ভার্সেস টাইম, এটার একটা গ্রাফ প্লট করা হয়। তাহলে সময়ের সাথে সাথে ওয়াটার টেবিলের যে চেঞ্জটা আমরা সেখান থেকে বের করতে পারবো। এবং এখানে দেখো এটা অটোমেটিক দেখে তোমার কন্টিনিউয়াস কিন্তু এখানে থাকতে হবে প্রেজেন্ট, সেটা কিন্তু বিষয়টা না। কাজে তোমাদের এখানে দীর্ঘ সময়ের জন্য আমরা এই ডাটাটা কালেক্ট করতে পারবো। To protect the float from debris and to reduce the water surface wave effect on record, steel were provided in all float type stage recorder installation. এই স্টিলিং ওয়েলের কাজটা কি, যে স্টিলিং ওয়েল হলো একটা প্রোটেক্টিং একটা কোড, যেটা কারণ এখানে যদি ময়লা আবর্জনা ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা ঠিক মতো হবে না, মেশিনটাও নষ্ট হয়ে যেতে পারে। তো যাতে আমাদের প্রপার আমরা এই ভ্যালুটা পাই, সেজন্য আমরা এখানে একটা স্টিলিং ওয়েলের ইউজ করি, এবং এটা প্রত্যেকটা ইনস্টলেশনের সময় এটা ইউজ করা হয়। তো এখান থেকে শর্ট করে ডেসক্রিপশন শিখবা, এবং ফিগারটা আমি এঁকেই দিলাম, ফিগারটা এই যে এটা হলো অ্যাকচুয়াল মেশিনটা। আচ্ছা এরপর আসি বাবল গজ। আচ্ছা বাবল গজের দেখো এখানে, compressed air or gas is made to bleed out a very small red through an outlet placed at the bottom of the river. তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা কম্প্রেসড এয়ারের একটা চেম্বার থাকে, এই কম্প্রেসড এয়ারের মাধ্যমে এই বাতাসটা এই পানির নিচ পর্যন্ত যায়, যে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ যে বাবল কতটুকু পর্যন্ত উঠতেছে সেটার একটা এইচ আমরা মেজারমেন্ট পাচ্ছি, সেখান থেকে পি ইকুয়াল টু গামা এইচ করে আমরা এখান থেকে বের করতেছি। আর এটার অবশ্যই একটি ইলেকট্রিক্যাল মেকানিজম আছে, এবং এখানে দেখো গ্যাস সার্কিট আছে, প্রেসার পয়েন্ট আছে, রেফারেন্স লেভেলে একটা প্রেসার পয়েন্ট থাকে। তো এটা দিয়ে আসলে আমরা মেজারমেন্ট করি।
আচ্ছা, এখানে দেখো বলা আছে যে স্মল চেঞ্জ ইন ওয়াটার এলিভেশন ইজ ফেল্ট অ্যাজ চেঞ্জ ইন প্রেসার। মানে ওয়াটার এলিভেশন এখানে আসলে কাজটা মেকানিজমটা কি হচ্ছে যে নিচে কিন্তু একটা প্রেসার পয়েন্ট দেওয়া আছে, তো যখনই কোনো প্রকার ওয়াটার লেভেল চেঞ্জ হবে, ওয়াটার লেভেল চেঞ্জ হওয়ার সাথে সাথে কি ওখানে কি আর একটু বেশি প্রেসার আসবে, তখন সাথে সাথে বাবলটা মানে কম্প্রেসড এয়ার যেটা চেম্বার আছে সেই চেম্বার থেকে গ্যাস বের হবে এবং সেখান থেকে তারপরে আমরা ওয়াটার এলিভেশনটা মেজারমেন্ট করতে পারবো। এবং এখানে দেখো বলা আছে যে অপারেশনের কিছু ফ্যাক্টরস এখানে বলা আছে, নো নিড অফ কস্টলি মানে আমি কিন্তু ফার্স্টই বলছি যে ওখানে মানে এর আগের প্রথম যেটা প্রবলেম সেটাকে রিডিউস করে পরেরটা তৈরি করা হয়। তো দেখো প্রথমে স্টিলিং ওয়েলের একটা ঝামেলা ছিল যেটার জন্য একটু কস্ট এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল, এখানে স্টিলিং ওয়েলের কোনো ইনস্টলেশন লাগতেছে না এবং এখানে লার্জ চেঞ্জ ইন দিস মানে 30 মিটার, এর আগের গুলা কিন্তু খুবই অল্প ডাইমেনশনের জন্য মেজারমেন্ট করতে পারতেছিলাম, তো এখানে 30 মিটার বা এর চেয়ে বেশি যদি হয় সেটাও মেজারমেন্ট করা যাবে। আর রেকর্ডার অ্যাসেম্বলি ক্যান বি কোয়াইট ফার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্সিং পয়েন্ট। তো ফ্লোটিং এ পয়েন্টে কি হচ্ছিল, স্পেসিফিক ওই জায়গায় মেজারমেন্টটা নিচ্ছিল, আর গ্যাস চেম্বারে যেটা হচ্ছে যে যদি সেন্সিং পয়েন্ট অনেক দূরেও থাকে তারপরেও এটা মেজারমেন্ট করা যায়। Due to constant bleeding action, there is less likelihood of the inlet getting blocked or choked. মানে এর আগে যেমন ডেব্রিসের প্রবলেমটা ছিল সেটাকে রিডিউস করার জন্য আসলে এখানে এই ব্লিডিং অ্যাকশন যেটা মানে কি একটু পর পর ব্লিড আউট হয়ে যাচ্ছে, তার মানে একটু পর পর নিজে নিজেই এখানে কোনো ডেব্রিস বা কোনো ময়লা আবর্জনা যদি থাকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, স্টেজ ডাটা। আচ্ছা, স্টেজ ডাটাটা দেখো, স্টেজ ডাটা আমরা কিভাবে মেজারমেন্ট করি, প্রেজেন্টেড ইন আ প্লট অফ স্টেজ এগেইনস্ট টাইম। যে গ্রাফটা আমি তোমাদের দেখালাম, স্টেজ মানে কি এলিভেশন অফ ওয়াটার, তো এটা দিয়ে আসলে প্রত্যেকটাই আসলে এইভাবে মেজারমেন্ট করা হয়, এটা কি স্টেজ হাইড্রোগ্রাফ বলা হচ্ছে এবং এখানে স্ট্রিম ডিসচার্জ যেটা সেটা মেজারমেন্ট করা হচ্ছে। তারপর এখানে হাইড্রোলিক itself is of importance in designing hydraulic structure, flood warning, flood protection. তাহলে এটা কি কি কাজে ইউজ করা হয়, হাইড্রোলিক স্ট্রাকচার, তারপরে ফ্লাড ওয়ার্নিং, ফ্লাড প্রোটেকশন ওয়ার্ক, রিলায়েবল লং টার্ম স্টেজ ডাটা করসপন্ডিং টু পিক ক্যান বি অ্যানালাইজ। মানে হাই রেঞ্জের যখন স্টেজ হয়ে যাচ্ছে, স্টেজটা যখন বেড়ে যাচ্ছে তখনও এটা মেজারমেন্ট করা যাচ্ছে। তো এটা আসলে অ্যাকচুয়ালি এই যে মেজারমেন্টটা বা স্টেজ ডাটা এটার ইউজেস আমি এটা তোমাদের একটু লিখে দিচ্ছি, তোমাদের জন্য ইজি হবে, আমার সাথে সাথে একটু লিখে নাও। ডিটারমিনেশন অফ, আমি শর্টে লিখলাম এখানে ডিসচার্জ বুঝতেছো, ফ্রম রেটিং কার্ভ এটা জিতে তো ওয়াটার টেবিল, কিউ হলো ডিসচার্জ। তোলা হয়েছে, প্রথমটা হলো ডিটারমিনেশন অফ ডিসচার্জ ফ্রম রেটিং কার্ভ, জি কিউ রিলেশনশিপ, এখানে গ্রাফটা আমি ড্র করে দিছি, ফ্লাড ফোরকাস্টিং, ফ্লাড প্রোটেকশন, ফ্লাড ওয়ার্নিং, তারপর এটা হলো ডিজাইন অফ এমব্যাঙ্কমেন্ট, ব্রিজেস এন্ড হাইড্রোলিক স্ট্রাকচার। স্টেজ ডাটা আমরা এই তিনটা পারপাস ইউজ করি আর এটাকে আমরা বলছি স্টেজ হাইড্রোগ্রাফ। তোলা হলে বলো। জি মিস। আচ্ছা, এরপরে আসি
ভেলোসিটি মেজারমেন্ট আমরা কিভাবে করব? ভেলোসিটি মেজারমেন্টের কিছু ওয়ে আছে যেটা আমরা একটু আগেই দেখে আসছিলাম যে আচ্ছা কারেন্ট মিটার দিয়ে আমরা ভেলোসিটি মেজারমেন্ট করব। তার আগে একটু দেখি, মেজারমেন্ট অফ ভেলোসিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ মেনি ডিরেক্ট স্ট্রিম ফ্লো মেজারমেন্ট টেকনিক। এবং এটাকে আমরা মেকানিক্যাল ডিভাইস যেটা কারেন্ট মিটার বলা হচ্ছে সেটাতে আমরা এটা মেজারমেন্ট করব। এখানে একটা রোটেটিং এলিমেন্ট থাকে এবং এটা ডিটারমাইন করি আমরা স্ট্রিম ভেলোসিটি ফিল্ডে সেটাতে, এবং এটা ক্যান বি ডিটারমাইন্ড বাই ফ্লোটস, মানে ফ্লোটিং চেম্বার এখানে থাকবে। আচ্ছা, কারেন্ট মিটার দিয়ে আমরা এখানে মেজারমেন্ট করতেছি, সেটা হাইড্রোমিটার টু মেজার দ্য ভেলোসিটি এট এ পয়েন্ট অফ ফ্লো ক্রস সেকশন ইজ দ্য কারেন্ট মিটার। কারেন্ট মিটার এখানে ডেফিনিশন দেওয়া আছে, এটা রোটেটিং একটা এলিমেন্ট, রোটেটস ডিউ টু রিঅ্যাকশন অফ স্ট্রিম যখন ফ্লো হয় তখন এটা রোটেট করে এই চেম্বারটা, এবং এখান থেকে প্রপেলার টাইপ কারেন্ট মিটার টু মেজার ডিস্টেন্স ট্রাভার্স বাই শিপ, কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে একটা শিপ সেটাতে আমরা এখান থেকে মেজারমেন্ট করতে পারি। দুটো টাইপস এর কারেন্ট মিটার আছে, ভার্টিক্যাল এক্সিস মিটার আর একটা হলো হরিজন্টাল এক্সিস মিটার। ভার্টিক্যাল এক্সিস মিটার এখানে ভার্টিক্যাল একটা মানে এখানে একটা সিরিজ অফ কনিক্যাল কাপ, এই যে কাপ গুলা দেখতে পাচ্ছ এখানে কনিক্যাল কাপের সিরিজ আছে এবং এই কনিক্যাল কাপ গুলাই রোটেট করে। আর হরিজন্টাল এক্সিসে দেখতে পাচ্ছ যে হরিজন্টালি এক্সিসে এখানে হরিজন্টাল শ্যাফট থাকে একটা, যেটা দিয়ে মেজারমেন্ট, এটার ডেসক্রিপশন গুলো এত ডিটেইলস এর দরকার নেই, এটা জাস্ট শর্ট করে তোমরা এখান থেকে জাস্ট হরিজন্টাল এক্সিস মিটারটা কি, ভার্টিক্যাল এক্সিস মিটারটা কি সেটা শর্ট করে এখান থেকে দেখবা। এই যে এটা হলো হরিজন্টাল এক্সিস মিটার, এখানে একটা শ্যাফট লাগানো থাকে। আচ্ছা, এখন আসি এখানে আমাদের মেইন কাজ হলো ফিল্ডে আমরা কিভাবে ইউজ করি কারেন্ট মিটারটা, এটা আমাদের লাগবে। এখন ফিল্ডে আমরা কিভাবে ইউজ করি দেখো, ফিল্ডে যখন আমরা ইউজ করতেছি কারেন্ট মিটার একটা ইকুয়েশন ফলো করে, কারেন্ট মিটারে V ইকুয়াল টু A NS প্লাস B, এই ইকুয়েশনটা কারেন্ট মিটার ফলো করে। নাম্বার অফ NS হলো নাম্বার অফ রেভলিউশন পার টাইম, এটাকে আমরা NS ইকুয়াল টু N ডিভাইড বাই ডেল T এটা বলতেছি। আচ্ছা, এরপরে দেখো কারেন্ট মিটারে এখানে ভার্টিক্যাল সেকশন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন এটা মেজারমেন্ট করার জন্য V ইকুয়াল টু 5.75 V log 10 30 Y by KS এটাতে মেজারমেন্ট করি। শ্যালো স্ট্রিম হলে V বার এটাতে মেজারমেন্ট করি। আর যদি এখানে এভারেজ ভেলোসিটি মেজারমেন্ট করতে যাই তাহলে সেই ক্ষেত্রে 0.2 এখানে ফ্রি সারফেস এবং এখানে হলো ডেপথ, এখানে 0.2 0.8 এগুলো আসলে কত টাইমস সেটা বোঝানো হচ্ছে, ডেপথের কত গুণ সেটা বোঝানো হচ্ছে। তো তোমাদের ফর্মুলা কিছু মুখস্থ করতে হবে না, এখান থেকে ফিল্ড ইউজে আমরা কারেন্ট মিটার কিভাবে ফলো করে বা কি সেটা আমাদের দেখতে হবে। এখান থেকে তোমাদের এই ফর্মুলা গুলো লাগবে না, ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই। আচ্ছা, এরপর আসি, তোমরা এখান থেকে ফর্মুলা বাদ দিয়ে শর্ট নোট দেখবা, ফর্মুলা ডিটেলস দেখার দরকার নাই। ফর্মুলা তোমাদের যেটা লাগবে সেটা ম্যাথ করানোর সময় সেটা আমি দেখাই দেবো। সাউন্ডিং ওয়েটস, কারেন্ট মিটার ওয়েটেড ডাউন বাই লিড ওয়েটস কল্ড সাউন্ডিং ওয়েট। কারেন্ট মিটারে এই সাউন্ডিং ওয়েটটা ইউজ করা হয় যাতে এই ফ্লোটিং চেম্বার, যেহেতু তাহলে ফ্লোটিং চেম্বারকে তো ব্যালেন্স করতে হবে, ফ্লোটিং চেম্বারকে ব্যালেন্স করার জন্য আসলে এই সাউন্ডিং ওয়েটটা থাকে। এবং এখানে দেখো কারেন্ট মিটারের সাথে একটা হ্যাঙ্গিং বার যে এবং পিন এটা দিয়ে অ্যাসেম্বল করা থাকে এবং এটা সাইজ W ইকুয়াল টু 50 V বার D, এটা আমরা ফলো করে থাকি। ভেলোসিটি মেজারমেন্ট বাই ফ্লোটস, আচ্ছা এটুকু পর্যন্ত আমরা আজকে দেখি। ভেলোসিটি মেজারমেন্ট আমরা কিভাবে করি, VS ইকুয়াল টু S বাই T, কতটুকু এই ফ্লোটিং চেম্বারটা কতটুকু মুভ করতেছে সেই সময়ের সাথে সেটা আমরা মেজারমেন্ট করি। এবং এটা দেখো দুই কি কি কন্ডিশনে মেজারমেন্ট করা হয়, স্মল স্ট্রিম ইন ফ্লাডের সময় ছোট ছোট যে স্ট্রিম গুলো আসে সেটা, স্মল স্ট্রিম উইথ র্যাপিডলি চেঞ্জিং ওয়াটার সারফেস, ছোট ছোট সেকশন নিয়ে কাজ করা হয়।
এবং এখানে যে র্যাপিড যে চেঞ্জ হচ্ছে সেটাও আমরা এখান থেকে মেজারমেন্ট করতে পারি। প্রিলিমিনারি অর এক্সপ্লোরেটরি সার্ভে while any floating object can be used normally specially made leak proof and যেহেতু এটা পানির মধ্যে থাকবে কাজে এটা অবশ্যই লিক প্রুফ হতে হবে এবং এই মুভমেন্ট যে করতেছে এটাকে সারফেস ফ্লোট দেখতে পাচ্ছ সারফেস ফ্লোট এবং যে রড দিয়ে মেজারমেন্ট করা হচ্ছে এটা রড ফ্লোট বলা হচ্ছে। মিন ভেলোসিটি এখান থেকে মেজারমেন্ট করা হচ্ছে আর এখানে দেখো বলা আছে টু গেট দ্য এভারেজ ভেলোসিটি ইন দ্য ভার্টিক্যাল ডিরেক্টলি স্পেশালি ফ্লোট ইন হুইচ পার্ট অফ দ্য বডি ইজ আন্ডার ওয়াটার। এখানে সারফেস ফ্লোট এখানে কয়েকবার আসলে মেজারমেন্ট নিয়ে তারপর এভারেজ যে ভেলোসিটিটা সেটা মেজারমেন্ট করা হয় এবং রড ফ্লোট ইউজ করা হচ্ছে যেটা কিনা ভার্টিক্যালি মেজারমেন্ট নিতে পারে। Large number of easily identifiable float are released at fairly uniform spacing. এটা certain distance পর এই মেজারমেন্টটা নেওয়া হয় এবং এখানে কিছু সেকশন ছোট ছোট সেকশন নিয়ে দেন এখান থেকে ভেলোসিটিটা ক্যালকুলেট করা হয়।